আসসালামু আলাইকুম। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল সদস্য, ভাই এবং বন্ধুরা, উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার, ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশা করছি। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা সকলেই আদালতের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন আইনের প্রতি। ইনশাল্লাহ আইনের মাধ্যমে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণ হবে। কোনো মানুষের প্রবঞ্চনায় পড়ে নিজেকে বিপদের দিকে ঠেলে দিবেন না এবং অন্য কারো প্রবঞ্চনায় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে বিপদে ঠেলে দিবেন না। এটা আমি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সম্মানিত নেতৃবৃন্দ সহ সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ। অন্তর্বর্তীকালীন সরকারের 4 বছর পূর্তি হয়েছে, 4 মাস পূর্ণ হয়েছে। একটি ধ্বংসস্তূপ থেকে অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে একটি পর্যায়ে এখন নিয়ে এসেছে। আমরা আশা রাখি অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর দুঃখ দুর্দশা সকল বিষয়ে তারা অবগত আছেন এবং সর্বোচ্চ আদালতে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বপ্ন বা মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়টি আপিল ডিভিশনে আছেন। আমরা জানি আইনের ঊর্ধ্বে কেউ নয়। অবশ্যই আইনের মাধ্যমেই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্য নির্ধারণ হবে বলে আমি বিশ্বাস রাখি। তাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। যদিও লাইভে 9টায় আসার কথা ছিল, আমি 9টায় আসতে পারি নাই। এর জন্য আমি আপনাদের সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের কাছে এবং সকল সদস্যদের পায়ে হাত রেখে আমি অনুরোধ করছি, আপনারা কেউ কোনো আন্দোলনের প্রতি উৎসাহ হবেন না বা আন্দোলনের কথা বলে আমরা গ্রাম পুলিশ সদস্যরা কিন্তু সরল সোজা গ্রাম অঞ্চলের মানুষের সেবা দিয়ে থাকি। আমরা কখনোই কিন্তু কোনো আন্দোলন করতে পারি না। রাষ্ট্রের আমরা কর্মচারী। বারবারই আপনাদের কাছে আমি অনুরোধ করেছি, আপনাদেরকে জানিয়েছি। সে মর্মে অনেকেই বিদ্রূপ মত প্রকাশ করেছেন, অনেক কিছুই প্রকাশ করেছেন। তো আপনাদের সকলের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা কেউ রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হলো রাষ্ট্রকে নিরাপদ রাখবে, রাষ্ট্র থেকে সকল প্রকার যে সমস্যাগুলো সংগঠিত হয় সেগুলো চিহ্নিত করবে বা সেগুলো নির্মূল করবে বা নিয়ন্ত্রিত করবে। তো আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাষ্ট্রের পোশাক আমার গায়ে, এই পোশাক পরে আমরা রাষ্ট্রের ক্ষতি সাধন হোক এমন কোনো কাজে কখনোই নিজেকে উৎসাহিত করব না এবং কাউকে বিপদের দিকে ঠেলে দেব না। আপনাদের কাছে পায়ে হাত দিয়ে আমি বলছি, আপনাদের হয়তোবা একজন ছোট ভাই, বন্ধু, যেটাই মনে করেন, হয়তোবা কারো সন্তানের বয়সে আমি। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কারো কথায় অতি উৎসাহিত হয়ে আন্দোলনের যে বিষয়টি, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনারা জানেন গ্রাম পুলিশ সদস্যদের সাথে যদি যে একটি মহল চাচ্ছে যে এই সরকার ব্যর্থ প্রমাণ হোক, তাদের লোক দিয়ে বারবার বিভিন্ন আন্দোলন করানোর চেষ্টা করছে। তো আমরা গ্রাম পুলিশ সদস্যরা সবাইকে চিনি না, কিন্তু সেক্ষেত্রে গ্রাম পুলিশ সদস্যরা শান্তিপূর্ণভাবে যদিও কোনো সভা সমাবেশ বা কোনো মানববন্ধন করতে যায়,
সেখানে অন্য একটি গ্রুপ, কারণ পোশাক তো আমরা জানি যাদের অর্থ আছে তারা সেটা তৈরি করতে পারে, কিনতে পারে। তো পোশাক নিয়ে এসে রাস্তায় নিয়ে দাঁড়ায় গেল গ্রাম পুলিশ সেজে, তারা বিশৃঙ্খলা তৈরি করলো, একটা বাহিনীর উপরে অ্যাপেট হলো। এ ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। তো আপনাদের সকলের কাছে অনুরোধ, যাদের আন্দোলন করার ইচ্ছা, আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, ভাই আপনার পায়ে ধরে আমি অনুরোধ করেছি, আপনি এই জায়গা থেকে সরে আসেন, এটা করেন না, রাষ্ট্রের ক্ষতি করেন না আপনি। তারপরে যদি আপনার ভালো না লাগে, আপনি আইন আদালতের প্রতি যদি আপনার আস্থা না থাকে, আপনি অবশ্যই আপনার যেটা ভালো লাগে আপনি করতে পারেন। স্বাধীন দেশে আপনারও স্বাধীন মনের মতামতের মূল্যায়ন আছে, আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি কোনো বিপদগামী হন, বিপদগ্রস্ত হন, কোনো সমস্যা হন, মামলায় অ্যারেস্ট হন, এর জন্য দায়ভার তো আপনার। আপনি যদি নিজের সিদ্ধান্তের কারণে ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হন, এর জন্য দায়ী আপনি আমাদের কাউকে দায়ী করতে পারেন না, পারবেনও না। সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। তবে আমরা গ্রাম পুলিশ বাহিনী সকল সদস্য, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখি, আইনের প্রতি আস্থা আমরা রাখি, আদালতের প্রতি আমাদের আস্থা রাখি। অবশ্যই যেহেতু 21 সালে আপিল হয়েছে এবং নিয়মিত আপিলটি 21 সালে হয়েছে, এটা 24 চলে, 3 বছর পার হয়ে গেছে। অবশ্যই যদি রাষ্ট্রের যে অবস্থা এখন, রাষ্ট্র স্বাভাবিক হলে অবশ্যই আমাদের এটা বাস্তবায়ন হয়ে যাবে। এর জন্য আমাদের রাষ্ট্রকে কিছুটা সময় দিতে হবে। আশা রাখি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে আমার তো আর বলার কিছু নেই ভাই। আপনি যদি বুঝতে না পারেন তাহলে তো আর আমি কি বলবো বলেন। তবে আমি অনুরোধ করব, অবশ্যই আপনি আপনার জায়গা থেকে রাষ্ট্রকে নিরাপদ রাখার যে অঙ্গীকার আমরা নিয়েছি, যে দায়িত্ব, রাষ্ট্রের অর্পিত দায়িত্বগুলো আমরা সঠিকভাবে পালন করব, সে মর্মে অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এই কাজটা আমাদের করতে হবে। এই মুহূর্তে আমি মুঠোফোনের মাধ্যমে আমাদের রিট কমিটির সাধারণ সম্পাদক সাইদুল দেওয়ানকে যুক্ত করতে পেরেছি। যেহেতু লাইভে আসার কথা ছিল 9:30, বৈদ্যুতিক সমস্যার কারণে আসতে পারিনি বাড়ি থেকে। আপনারা বুঝতে পারছেন। তো অফিসের বারান্দায় বসে থেকে এই কারেন্ট আসার সাথে সাথে লাইভে এসেছি। তো দেওয়ান, লাইভে তো ঢুকতে পারলাম, যেহেতু কারেন্ট পাইছি, কিছু কথা বলতে হচ্ছে, ঘোষণা দিয়েছ। তো ইনশাল্লাহ তোমার মূল্যবান কথাগুলো সকলের উদ্দেশ্যে বলো। গ্রাম পুলিশ বাহিনীর ভাই বোনেরা, যারা মুসলমান ধর্মে তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। যারা অন্য ধর্মে তাদের প্রতি রইল শুভকামনা। তো প্রিয় গ্রাম পুলিশ, আপনারা জানেন ফেসবুকে বিভিন্ন লেখালেখি বিভিন্ন কিছু। তো আমি বলতে চাই, আমরা 47,000 গ্রাম পুলিশ 2017 সাল থেকে আমরা আইনগতভাবে মোকাবেলা করছি আমাদের অধিকার আদায়ের জন্য। আইন এবং আদালতের উপর আস্থাশীল এবং বিশ্বাস রেখে আমরা বর্তমানে রাষ্ট্রপক্ষ যে আপিল করেছেন, আপিলের মোকাবেলা করছি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। সেই ধারাবাহিকতায় মামলাটি আমাদের আপিল বিভাগে শুনানির জন্য চলমান। তো আমরা জানি বিভিন্নভাবে এই গ্রাম পুলিশের যে অধিকার আদায়ের জন্য অনেকভাবে অনেকে চেষ্টা করতেছে, কিন্তু তারই পরিপ্রেক্ষিতে আমাদের গ্রাম পুলিশ আলমিয়া সাহেব বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসছে দীর্ঘদিন থেকে, বিভিন্ন নামে বিভিন্নভাবে চেষ্টা করে সর্বোপরি এখন বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ হয়ে তিনি আন্দোলন করছেন।
আমরা বলবো আসুন আমরা আইনের প্রতি আস্থাশীল এবং বিশ্বাস রেখে আমরা আইনকে শ্রদ্ধা জানিয়ে আমরা আইনগতভাবে মোকাবেলা করি, তাহলে আমাদের ন্যায্য অধিকার এবং সুফল আমরা দ্রুতই পাবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে কাজ করি। আসুন আমরা, তাই আমরা বলবো যারা যেভাবে আছেন ফেসবুক অনলাইন প্ল্যাটফর্মে বা যেখানে হোক সুস্থভাবে আইনগতভাবে আইনের যেন ব্যত্যয় না ঘটে সেইভাবে আমরা আমাদের আইন মতামত প্রকাশ করব অনলাইন ফেসবুক তারপর হোয়াটসঅ্যাপ বিভিন্ন মিডিয়ায়, ঠিক আছে? তাই আমরা যেভাবে হোক আসুন ধৈর্যশীল হয়ে আইনের উপর আস্থাশীল রেখে আইনের উপর শ্রদ্ধাশীল হয়ে আমরা কাজ করব। আমি সকলকে অনুরোধ করছি আপনারা সকলেই আইন শৃঙ্খলা বাহিনীর লোক হয়ে আইনের প্রতি গুরুত্ব দিয়ে আপনারা সব সময় আইনকে শ্রদ্ধা জানিয়ে আমাদের চলা এবং আইনগতভাবে আমরা আইনি দায়িত্ব পালন করা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। আমি বলবো সকলেই আইনের উপর শ্রদ্ধাশীল হয়, সকলেই দায়িত্ব পালন করবেন, কর্তব্য পালন করবেন এবং সেইভাবে বিভিন্ন অনলাইনে লেখালেখির সময় আইনগতভাবে যে পরিপন্থী কোনো কাজ না হয় সেভাবে আপনারা কাজ করবেন। আমি সকলেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি। আর যে কোনো কাজে সরকার যাচাই বাছাই করে বা আইনের পরিপন্থী কোনো কাজ হলে অবশ্যই সরকার সেটাকে কঠোর হস্তে দমন করবে, কেননা আইনের ঊর্ধ্বে কেউ না। তাই আমরা সকলকে বলবো আপনারা সকলেই আইনের প্রতি আস্থাশীল এবং বিশ্বাস রাখুন, যেন আইনের কোনো ব্যত্যয় না ঘটে। যদি ব্যত্যয় ঘটে তাহলে ড্রাইভার তার জবাব দিতে হবে এবং গ্রাম পুলিশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় প্রমাণিত হয় তাহলে অবশ্যই সরকার সে ব্যাপারে মোকাবেলা করবে আইনগতভাবে। তাই আমরা বলবো সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল হন, তাহলে আমরা আইনগতভাবে মোকাবেলা করতে পারবো সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। অবশ্যই আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে। সকলেই আইনগতভাবে আমাদের বিধিমালা অনুযায়ী আমরা চলবো সেই অনুরোধ রয়েছে। আর কারো কথায় কান দেবেন না, আপনারা সকলেই আসুন সুপ্রিম কোর্টে আপিল বিভাগে যে মামলাটি আমাদের জাতীয়করণের জন্য আমরা অপেক্ষায় আছি। অবশ্যই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রাষ্ট্রপক্ষের আপিলটি আমরা মোকাবেলা করি ঐক্যবদ্ধভাবে আইনগতভাবে আমরা ফয়সালা করলে আইনগতভাবে আমরা আমাদের আইনি অধিকার প্রতিষ্ঠিত করে বাস্তব জীবনে আমরা সুখ এবং শান্তির দেখা পাবো ইনশাআল্লাহ। এলাকা কাজ করে যাচ্ছি। সকলকে বলবো আপনারা বিচলিত হবেন না, কারো কথা পা দেবেন না, আর অতি উৎসাহী হয়ে আইন কখন নিজের হাতে তুলে নেবেন না সেই অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ জানাইয়া সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। অবশ্যই আমরা আবার লাইভ আসা নাগাদ সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ রেড বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইদুল দেওয়ানকে তার মূল্যবান কথাগুলো উপস্থাপন করার জন্য। ধন্যবাদ দেওয়ান। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। সেই সাথে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের প্রতি আজকে বেশি সময় দিতে পারছি না, সারাদিনই দৌড়ঝাঁপের মধ্যেই ছিলাম। আমি আমার রাজবাড়ী জেলাতে আছি। আমি এখন আমার ইউনিয়ন পরিষদের বারান্দায় বসে লাইভটি করছি, কারণ রাষ্ট্রের যে অর্পিত দায়িত্বটা সেটা আমার ইউনিয়ন, তো আমার দায়িত্ব আমার সঠিকভাবে পালন করতে হবে। আমি দায়িত্বের অবহেলা করতে পারি না, তাই দায়িত্ব পালন আমরা করতে সবসময় প্রস্তুত, আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ। কারণ আমরা আইন এবং আদালতের প্রতি সবসময় আস্থাশীল এবং আমরা সবসময় শ্রদ্ধাশীল। আপনারা সকলেই আইন আদালতের প্রতি আস্থাশীল থাকবেন। আর কিছু প্রশ্ন হয়তোবা আপনারা কমেন্টে করেছেন, আমি আপনাদের কাছে সে বিষয়টি বলছি। সেটা হলো
যারা আন্দোলনের ডাক দিয়েছিলেন তার মধ্যে কয়েকজন কোথায় আছে, কি অবস্থায় আছে সেটা সংবাদ হয়তোবা আমরা যতটুকু আমি শুনলাম যে তারা নাকি অ্যারেস্ট হয়েছে। তো বিষয়টা এখনো নিশ্চিত হতে পারেনি, তবে এটা নিয়ে কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আমরা আইনের প্রতি আস্থা এবং শ্রদ্ধাশীল, যাহতো আমাদের গ্রাম পুলিশ সদস্য বা আমাদেরকে যদি অ্যারেস্ট করা হয় সেটা আইনের মাধ্যমে সেটা মোকাবেলা করা হবে। এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। কাকে অ্যারেস্ট করেছে, উজ্জ্বল খানকে অ্যারেস্ট করেছে, আপনারা এসে রাস্তায় আন্দোলন করবেন, আসলে আন্দোলন করার কোনো সুযোগ নেই। আন্দোলন না করে আমাদের মূল সবসময় খেয়াল করতে হবে যে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, যে কারণে আইনের বাইরে আমরা কোনো কথা বলতে পারি না বা আইনের বাইরে আমরা কোনো কমেন্ট করতে পারি না বা কোনো আন্দোলনের ডাক আমরা দিতে পারি না। সেক্ষেত্রে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সকল সদস্যদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ, আপনারা কেউ অতি উৎসাহিত হয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন যারা, যে নিন্দা জানাই, নিঃশর্তে মুক্তি চাই, এ ধরনের পোস্টগুলো থেকে বিরত থাকুন। আপাতত আমরা কিন্তু রাজনৈতিক কোনো দল নয়। ভাই কিছু বলবেন? আমরা কোনো রাজনৈতিক দল নয়, যে কারণে আমাদের মানে সরাসরি ভাবতে হবে আমরা আমাদের নেতাকে ছাড়িয়ে আনবো, আসলে এরকমভাবে আমাদের কোনো রাইট নেই। কারণ আমরা কিন্তু একটি ইউনিয়ন পরিষদ পর্যন্তই সীমাবদ্ধ, আর আমাদের সচিবালয় হলো উপজেলা, কারণ উপজেলা নির্বাহী অফিসার মহোদয় হলো আমাদের নিয়োগ কর্মকর্তা। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এ কারণে আপনারা কেউ অতি উৎসাহিতভাবে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কোনো একটি পোস্ট, একটি কমেন্ট করা আগে পিছে ভেবে নেবেন যে আমার এই পোস্টটা করা কি ঠিক হবে কি না, আমার এই কমেন্টটি করা কি ঠিক হবে কি না। এগুলা অবশ্যই নিজে না বুঝলে অন্যের সাথে শেয়ার করবেন, অন্যের কাছ থেকে জেনে নেবেন, জেনে আপনি করবেন। তাছাড়া আমরা গ্রাম পুলিশ সদস্যরা অনেক সদস্যই আমি দেখি তারা পোস্ট করে যে বানানগুলো লেখে অধিকাংশ ওয়ার্ডগুলোই থাকে ভুল। আমাদের গ্রাম পুলিশ সদস্যরা যে পোস্টগুলো করে অধিকাংশ পোস্ট তার যে শব্দগুলো সেখানে ভুল থাকে। এই ভুলগুলো চেক দিয়ে আপনারা করবেন এবং আইন আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা যে কোনো জায়গায় টকিং করবেন, যে কোনো জায়গায় কথা বলবেন। আপনারা কেউ আদালতের বাইরে গিয়ে কোনো কথা বলবেন না, অনুরোধ করছি। আইনের প্রতি কেউ আইন অবমাননা কর এমন কোনো কথা সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা কোথাও, কারণ আমরা পোশাকধারী, আমরা গ্রাম পুলিশ সদস্য হলো পোশাকের মাঝেই সীমাবদ্ধ, যে কারণে আমাদের এই ধরনের মতামত, এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। ভাইজান, কেউ কারো দোষ দিবেন না। আমি কিন্তু কাউকে দোষ দিয়ে কোনো কথা বলছি না। আমার লাইভটি ভালো করে সুন্দর করে এখন যা শুনছেন পরবর্তীতে আবার শুনবেন। একটি কথাই বললাম যে ভুল সিদ্ধান্ত, একটি বাহিনী, একটি দেশকে ধস করতে মুহূর্তের মধ্যে ধস হয়ে যায়, একটি ভুল সিদ্ধান্ত। তো বৃহত্তর স্বার্থে কোনো কিছু কাজ করতে হলে দীর্ঘভাবে সময় নিয়ে ভেবে চিনতে যে কোনো কাজ, যে কোনো পদক্ষেপ নেওয়া উচিত। তো সেক্ষেত্রে আমাদের যা হয়েছে সেগুলো সম্পূর্ণ ভুলভাবে হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? কোন জেলা থেকে ভাইয়া? হ্যাঁ,
মনির ভাই, রফিকুল ভাই, হ্যাঁ জি ভাই বলেন। হ্যাঁ 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 রফিকুল ভাই চিনতে পারছি। না ভাই আমি লাইভে আছি, লাইভ করতেছি তো, লাইভটা শেষ করি তারপর কথা বলি ভাইয়া। হ্যাঁ আচ্ছা ওকে ভাই, ওকে। তো যাই হোক, আমি আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, সোশ্যাল মিডিয়া ফেসবুক এটা হলো বিশ্ব মিডিয়া নামেও আখ্যা পেয়েছে। এই বিশ্ব মিডিয়াতে আপনি যা লিখবেন সারা পৃথিবী কিন্তু দেখবে। তো আমাদের লেখার ধরনগুলো, আপনি অল্প লেখেন, 2 লাইন লেখেন, 1 লাইন লেখেন, সেই লেখাটার সারাংশ থাকতে হবে। এখন আপনি 100 লাইনের একটা পোস্ট করলেন, কিচ্ছু বোঝা গেল না, ওই পোস্ট করে লাভটা কি ভাই? আমার অনেক কোনো লাভ নেই। সেক্ষেত্রে আমরা গ্রাম পুলিশ সদস্যরা যারা লিখতে পারি না সোশ্যাল মিডিয়া ফেসবুকে, তাদের লেখার দরকার নেই। অযথা একটা বাহিনীর কলঙ্ক বয়ে আমার জন্য এই বাহিনীর একটা কলঙ্ক হোক, এ ধরনের কর্ম থেকে তো আপনার আমার বিরত থাকার বিকল্প কি আছে? কারণ আমার জন্য একটা বাহিনী সদস্যরা ক্ষতিগ্রস্ত হোক, এ ধরনের কর্ম থেকে, এ ধরনের কাজ থেকে আমাদের সকলের বিরত থাকতে হবে। তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, যে বা যারাই হোক না কেন, আমাদের গ্রাম পুলিশ সদস্যরা কেউ যদি কোনো সমস্যায় থাকে, আমরা অবশ্যই সে সমস্যাগুলো চিহ্নিত করব এবং সেখান থেকে তাকে উত্তোলন করার জন্য, যদি সে নিরপরাধ হয়ে থাকে, অবশ্যই তাকে মুক্ত করার জন্য আইনি যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় আমাদের আগাতে হবে, আমরা সেটা চেষ্টা করব। এখন ফেসবুকে আপনারা একজনের নিঃশর্ত মুক্তি চাচ্ছেন, একজনের মানে যে পোস্টগুলো করছেন, এই পোস্টগুলোতে কি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে একটু চিন্তা করে দেখবেন। আপনাদের বিবেক বুদ্ধি যা আছে আপনারা সে বুদ্ধি দিয়ে বা বিবেক দিয়ে বিষয় বিশ্লেষণ করবেন, তাহলেই হয়তোবা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর জন্য সবচেয়ে বেশি উপকারে আসবে। ভাই রাষ্ট্র বিবেচনা করছে মানে রাষ্ট্র তো আপিলই করেছে। এখন আপিল শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু হবে মর্মে আমি এ পর্যন্ত কোনো সংবাদ বা কোনো কিছু পাইনি ভাই। তো সেক্ষেত্রে আপনারা, আমার মনে হয় যে কথাগুলো বলছেন, এই কথাগুলো মনে হয় সঠিক না। কারণ আদালতে মামলা চলমান থাকা অবস্থায় সে বিষয়টি নিয়ে অন্য কিছু করা যায় কি না, এটা আমার মনে হয় জানা নাই। তো আমরা যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমাদের অবশ্যই আপিল মোকাবেলাটা করতে হবে। আপিল মোকাবেলা করে আমাদের স্বপ্নটা পূরণ করতে হবে। তো আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, কেউই আস্থা হারাবেন না। আপনার ইউনিয়নে, ওয়ার্ডে যে আপনার দায়িত্বটা আছে, সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করুন, এটাই শুধু আপনাদের কাছে আমার অনুরোধ। আর যদি আপনাদের আমার কথা ভালো না লাগে, আপনার যেটা ইচ্ছা সেটা করবেন, তবে আইন বহির্ভূত এমন কোনো কাজ করবেন না, করে নিজেকে বিপদে ফেলবেন না এবং গ্রাম পুলিশ বাহিনীকে বিপদে ফেলবেন না। এটা আমার বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ। আপনার ব্যক্তিগত সমস্যার কারণে রাষ্ট্রের কাছে একটা বাহিনীকে শত্রু হিসেবে পরিণত করবেন না। আমরা ইচ্ছা করলে আন্দোলন করতে পারি না, আমরা ইচ্ছা করলে যে কোনো কাজ করতে পারি না, কারণ আমার গায়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি পোশাক। আমি রাষ্ট্রের একটি দায়িত্বে আছি, রাষ্ট্রের প্রচলিত আইনে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি সে জায়গা থেকে কর্মরত থেকে আমার কার্য সম্পাদন করার চেষ্টা করছি। এই মর্মে আপনার আমার কাজ হলো রাষ্ট্রকে বর্তমান যে
পরিস্থিতি, এই পরিবেশ পরিস্থিতিকে রাষ্ট্রকে আমাদের সহযোগিতা করে রাষ্ট্রকে টেনে তুলতে হবে এবং রাষ্ট্রকে এমন একটি নিরাপদ জায়গায় নিয়ে আমরা তখন বলবো আমাদের এখন তো রাষ্ট্র নিরাপদ এবং রাষ্ট্রের স্বনির্ভর হয়ে গেছে, এখন আমাদের বেঁচে থাকার স্বপ্নটি বাস্তবায়ন করে। তো সেই সময়টা আমাদের দিতে হবে ভাই। আসলে যারা এই যে 4টা মাস তারা দেশের কোন পরিস্থিতি থেকে দেশটাকে এখন এ পর্যন্ত নিয়ে এসেছে, তো এই মানুষগুলো রাত দিন দিয়ে কাজ করছে। রাষ্ট্রের ঊর্ধ্বতন যারা আছেন তারা কিন্তু রাত দিন, তাদের ঘুম নেই, তারা কাজ করছে, চেষ্টা করে যাচ্ছে। তো আমাদের অবশ্যই যাতে দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, সে জায়গা থেকে রাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য আপনার আমার যে কাজগুলো, সে কাজগুলো আমাদের করে যেতে হবে ভাই, অন্য কিছু না। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আপনাদের দোয়ায়। তো লাইভ থেকে বিদায় নেব, আর বেশি সময় থাকবো না, কারণ অনেক ফোন আসছে এবং এতটা ফোন আজকে আসছে যেটা বলার মতন না। তো ফোনে চার্জ শেষ হয়ে যায়, আবার চার্জ দিই। দুইটা ফোনেই মনে করেন যে ফোন আসতে। তো আপনাদের কাছে এটুকুই বলবো, যদি আমিও অ্যারেস্ট হই, আপনাদের কোনো এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যদি আমি অপরাধ করি, আমি যদি বাংলাদেশের যে সংবিধান আছে, সংবিধান অনুসারে যদি ভুল করি, অন্যায় করি, তাহলে তো আমার অবশ্যই সেটার পানিশমেন্ট খাটতেই হবে। তো যে কারণে আসলে আইনের ঊর্ধ্বে কেউ নয়, যেটা ইতিপূর্বে প্রমাণ হয়েছে এবং বিগতকাল হাজার বার না কোটি বার প্রমাণ হয়েছে যে সত্যই, মিথ্যা মিথ্যাই। তো মিথ্যাকে আঁকড়ে ধরে কেউ যদি বাঁচার চেষ্টা করে, সে অবশ্যই ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আমরা কারো বিরুদ্ধে ভাইজান, আপনার যদি ভালো না লাগে, আমার লাইভে আপনাকে আসতে বলি নাই ভাই, আমি প্রথমেই বলেছি, আপনার যদি ভালো না লাগে আপনি অবশ্যই আমি যে নীতি কথাগুলো বলছি এটাই সংবিধানের নিয়ম অনুসারে। আপনার ভালো না লাগলে আপনি চলে যেতে পারেন, আপনার যেটা খুশি করতে পারেন, আপনি চাকরি ছেড়ে দিতে পারেন। আপনি তো দেখছেন এই বাহিনীর বেতন কত, আপনি দেখে এই বাহিনীতে এসেছেন। এখন রাষ্ট্রের এই সমস্যাকালে আপনি কারণ নীতি কথা শুনবেন না, শোনার দরকার নেই আপনার। তুহিন সাহেব কথাটা বুঝেন, আপনার কারো নীতি কথা শোনার দরকার নাই। কেন এসেছেন আপনি লাইভে? কি দরকার আছে ভাই? একটা কথা বলি, আমি আদালতের প্রতি আস্থা রেখে যা হারিয়েছি, তুহিন আপনি কি হারিয়েছেন? 17 সাল থেকে আদালতে ঘুরতে পায়ের জুতা অনেক ক্ষয় করেছি, নিজের বাপের জমি বিক্রি করেছি, হাইকোর্টের রায় এনেছি, আপনি আনেন নাই ভাই। আজকে যে বেতনটা পাচ্ছেন 6,500 7,000, সেটাও তৎকালীন মন্ত্রীর কাছ থেকে এই বাহিনীকে এনে দিয়েছি আমি। বিনিময়ে আপনাদের কাছ থেকে 1 কাপ চাও আমি চাইনি বা নেইনি। তো আপনাদের মতন মানুষ, আপনাদের মতন কিছু মানুষের মতন মানুষ, দেখতে মানুষ কিন্তু অমানুষ বোধ হয় আপনারা, সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে বাজে ভাষা যখন ব্যবহার করেন, তখন আপনি আপনার বংশের পরিচয়টা এখানে প্রকাশ করেন। আসলে আপনার মতন মানুষ এই বাহিনীতে চাকরি নেওয়াটা উচিত হয়নি ভাই। আপনি উচ্চশিক্ষিত ভালো মানুষ, আপনি ভালো একটা চাকরি নিতে পারতেন। এই বাহিনীতে এসেছেন কেন বলেন? আমরা তো হতদরিদ্র সীমার নিচে যারা আছি তারাই এই চাকরিটা নিয়ে দীর্ঘদিন যাবৎ করছি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের কার্যক্রম করে যাচ্ছি, কষ্ট করে যাচ্ছি। কিন্তু আপনারা
হয়তোবা অনেক অর্থের মালিক হতে পারেন, অনেক উচ্চশিক্ষিত হতে পারেন, তাহলে আপনারা কেন এই চাকরিতে এসেছেন? এখন তো এই চাকরির সুযোগ সুবিধা সব কিছু দেখলেন। রাষ্ট্রের এই অবস্থায় আপনি কেন আন্দোলনের দিকে এই বাহিনীকে ডাকবেন? রাষ্ট্রের যখন ভালো সময় ছিল তখন ছিল আমলিক সরকার, তারা আমাদের মামলাটা ঝুলাই থুয়ে গেছে, তারাই কিন্তু আপিল করে এইভাবে রেখে গেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দোষ নেই ভাই। আপনি ওই সরকারের দায় এই সরকারের উপরে কেন চাপাতে চাচ্ছেন? এই সরকারকে তো আমাদের একটু সুযোগ দিতে হবে ভাই। এমডি মোহাম্মদ আলী আমার অধিকার নিয়ে আমি কথা বলছি, আপনার অধিকার নিয়ে না। তো আমি অনেক করেছি, আমি সাইলেন্ট থাকবো আপনার কথায়? আইন সংবিধান যেটা বলে এটা কিন্তু আমার আইডি, আপনার নয়। ফোনটা আমার বাক স্বাধীনতা আপনি কখনোই ক্ষুণ্ণ করতে পারেন না। আমি আইন এবং সংবিধানে যে বিষয়গুলো আছে একটা বাহিনীর, আমি জানাচ্ছি। যাদের জানার প্রয়োজন তারা ঠিকই শুনছে, আপনার প্রয়োজন নেই, আপনার শোনা দরকার নেই। তো আমাকে নিউট্রাল আপনি কেন থাকতে বলছেন? আমাকে নিউট্রাল রাখার কথা কেন বলছেন? আপনি এই বাহিনীর জন্য, কারণ আপনি কতদিন যাবত চাকরি নিয়েছেন, আপনার পোশাকটা তো, আপনার আইডির প্রোফাইলটাই হচ্ছিল সিভিল, তাহলে বোঝা যাচ্ছে আপনি কি সেই স্বৈরাচারী দলের সদস্য কিনা। আপনি তো আমার গ্রাম পুলিশ নয়, আপনি আমার আইডিতে এসে এ ধরনের মন্তব্য করার সাহস পান কী করে? মোহাম্মদ আলী ভাই, আমি অনুরোধ করছি আপনি আপনার বাড়িতে না কে সরিষার তেল দিয়ে ঘুমান, অন্তত আমার আইডিতে আপনার আসার প্রয়োজন নাই ভাই। কারণ আমি যে খাবারটা খাই সেটা আমার বাড়ি থেকে আমার ওয়াইফ রান্না করে দেয়। আপনার ওয়াইফের রান্না করা খাবার আমি খাই না, আপনার পকেটের টাকা দিয়ে আমি চলি না। আর আপনার মতামতে আমি নিউট্রাল থাকতে হবে, কারণ কি? আমি যা করেছি, যে বেতনটা এই বাহিনী পাচ্ছে 6,500 7,000, এটা এই উজ্জ্বল খানে এনেছিল তৎকালীন মন্ত্রীর কাছ থেকে। এবং হাইকোর্টের যে ঐতিহাসিক রায়টি, বাপের জমি বিক্রি করে এনে দিয়েছি। আপনি কি করেছেন বলেন? আপনি সিভিল পোশাকে, আপনি কোনো, এখন আমার সন্দেহ হচ্ছে আপনাদের মতন কিছু আইডি দিয়েই আজকে লাল মিয়াকে বিপদে ফেলেছেন। আন্দোলনের কথা বলে তাকে সামনে এগিয়ে দিয়ে আপনার পিছনে থেকে গেছেন। আপনারাই সেই লোক আজকে গ্রাম পুলিশকে ধ্বংস করার রাস্তায় মেতে উঠেছেন। অবশ্যই আপনার আইডিটা আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম। আপনার কথায় বোঝা গেছে আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়, আস্থাশীল নয়, এবং আপনি আমার গ্রাম পুলিশের কোনো সদস্যও নয়। আপনি কোন জেলা, কোন থানা, কোন ইউনিয়নের গ্রাম পুলিশ, আমাকে একটু পরিচয় দেন, অনুরোধ। মামলার শুনানি, মামলার কার্যতালিকা এগিয়ে এসে আবার পিছনে যায় কি করে? ধরেন আজকে 10টা মামলা শুনলো, 10টার মধ্যে 5টা মামলার ফর ডে দিল, অর্থাৎ আগামী সপ্তাহে আবার শুনবে। আবার কিছু মামলার 1 মাস আগে, 2 মাস আগে ফিক্সড ডেট দেওয়া থাকে, সেই মামলাগুলো ওই ডেটে সামনে চলে আসে। আর সিরিয়ালের ধরেন 20 নম্বরে আমার মামলা ছিল, 10 নম্বর পর্যন্ত শুনেছে,
এই যে 10টা রয়েছে, এই 10টার আগে থেকে আবার যে ফিস ডেটগুলো সেগুলো চলে আসবে। সেই মর্মে যে দেখা যদি 10টা বা 20টা মামলা থাকে, তখন ওই আমাদের মামলাটা 30-এ চলে যায়, এই 20 নাম্বার সামনে চলে আসে। এই হলো উচ্চ আদালতের সিস্টেম, যেটা দেখে প্রথমে আমিও অনেক প্রশ্ন করেছি, করার পরে যখন বুঝিয়ে বলেছে, টোটাল বিষয়টা বোঝার পরে তখন দেখলাম যে না, ঠিক আছে, এতে আসলে কোনো আইনজীবীর হাত নেই বা কারোই হাত নেই, এটা সরাসরি বিচার বিভাগের এখতিয়ার, এ ব্যাপারে কথা বলার কোনো সুযোগ নেই। মোহাম্মদ আলী ভাই, কোনো বাহিনী পায় না, কিন্তু এই বাহিনী বেতন পাইতে কত তা জানেন? 1400 টাকা। 1400 টাকা। যখন আমি চাকরি নিয়েছিলাম, আমার চাকরি নেওয়ার আরও 6 বছর আগে থেকে 1400 টাকা এই বাহিনীর বেতন ছিল। 15 সাল পর্যন্ত 1400 টাকা বেতন এই বাহিনী ছিল। মহল্লাদার 1400, দফাদার 1600, এই ছিল এই বাহিনীর কন্ডিশন। আপনি এই বাহিনী সম্বন্ধে কি জানেন বলেন? আর এই কয়েক বছরে যতটুকু এই বাহিনীর উন্নয়ন হয়েছে, এই কয়েক বছরে আপনি না জেনে, এর জন্যই বলা হয় যে কারো সম্বন্ধে সঠিকভাবে না জেনে কোনো মন্তব্য করতে নেই। আপনি যে মন্তব্য করলেন, আপনি কোন জায়গা থেকে জেনে করলেন। এখন বর্তমান পরিস্থিতির শিকার আমরা। হয়তোবা দ্রব্য মূল্যর যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির বাজারে আমাদের এই বেতন কিছু না, ঠিক আছে, কিন্তু এই বাহিনীর তো বেতনই ছিল না এক সময়। তো যাই হোক, মোহাম্মদ আলী ভাই, আপনার সাথে আমি, কারণ আপনার যদি বুঝতে হয় আপনি আমার ফোন দিবেন, ফোন দিয়ে কথা বলবেন, আপনাকে বুঝিয়ে বলবো। কিন্তু লাইভে এত বিস্তারিতভাবে, কারণ লাইভে কিন্তু শুধু সারাংশ কথাটা বলতে হয়। এটা সোশ্যাল মিডিয়া, যাকে বিশ্ব মিডিয়া বলা হয়। সারা বিশ্ব এই লাইভটি দেখছে। বাংলাদেশের সকল আইন বিভাগ আমাদের লাইভটি তারা দেখছে। যে গ্রাম পুলিশের থেকে অন্য কোনো কর্মসূচি আছে কিনা বা অন্য কোনো বিষয় আছে কিনা, তারা কিন্তু বারবার আমাদের তথ্যগুলো তারা আপডেট করছে। আমার নাম্বার কিন্তু ট্র্যাকিং, আমি কি করছি না করছি সকল দিকে খেয়াল রাখছে রাষ্ট্র। যে রাষ্ট্রের কর্মচারীদের দিকে রাষ্ট্রের যে নজরটা, সেই নজরটা কিন্তু আছে। কিন্তু আপনি জেনে বুঝে না জেনেই আপনি আপনার প্রোফাইল আইডিটা দেখেন, আপনি নিজে গ্রাম পুলিশ নিয়ে এই যে লেখালেখি করলেন, আপনি গ্রাম পুলিশ এই স্বীকৃতিটাই তো আপনি করেন না, আপনি স্বীকার করেন না, আপনি গ্রাম পুলিশ নিয়ে বাজে মন্তব্য করছেন। যখন আপনি মন্তব্য বাজে করছেন সেক্ষেত্রে রাষ্ট্রের বিরুদ্ধে, এখন আপনার ওই সিভিল পোশাকের কারণে রাষ্ট্র কী ভাববে? অবশ্যই আপনি সেই স্বৈরাচারী সরকারের অনুশাসনের বা অনুসারী লোক ছিলেন, এরকম ভেবে নিতে পারে। তো আমি বিশেষ অনুরোধ করব, যারা গ্রাম পুলিশ সদস্য, যদি আপনাদের আইন এবং আদালতের প্রতি আস্থা থাকে এবং রাষ্ট্রের আইনের প্রতি বিশ্বাস থাকে, আপনারা সবাই এই রাষ্ট্রীয় পোশাকটি, যেহেতু চাকরি করেন, তাহলে রাষ্ট্রীয় পোশাকের ছবিটা আপনার প্রোফাইলে দিবেন, যাতে আমাদের চিনতে সহজ হয় এবং ঊর্ধ্বতন মহলের সকল কর্মকর্তারা যেন আমাদের সদস্যদেরকে চিনতে সহজ হয়। তাহলে যখন চিনতে সহজ হবে তখন কিন্তু কথাগুলো বলতে সহজ হবে। আমার লাইভে এমন কোনো কথা আমি বলতে পারবো না, কারণ এই সিভিল পোশাকে যারা আছেন সবাই তো আর গ্রাম পুলিশ না। অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা এই লাইভে অংশগ্রহণ করেছে, তারা আছে লাইভে, আমি দেখতে পাচ্ছি। এখন আপনি বা আপনারা যারা ভিন্ন খাতে কিছু কমেন্ট করেছেন, দেখেন 100 কমেন্টের মধ্যে 5টা কমেন্ট আপনারা নেগেটিভ করেছেন, সেটাও কিন্তু অলরেডি চিহ্নিত হয়ে গেছে 5টা কমেন্ট। এখন এই 5টা কমেন্ট 2টা ব্যক্তি,
তো এই দুইটা ব্যক্তি আইন সম্বন্ধে বোঝে না, আইনকে মানে না। সে ভিন্ন খাতে একজন গ্রাম পুলিশকে সে ছোট করার চেষ্টা করছে। আমি তাই মোহাম্মদ আলী ভাইকে দিয়েই বলতে চাই, আপনি কি মহল্লাদার না দফাদার? আপনি যে ভাষাটা ব্যবহার করলেন সেটা কি আপনার নৈতিকতার মধ্যে পড়ে না পড়ে না, এগুলো বোঝা দরকার আছে। কারণ সোশ্যাল মিডিয়া, ফেসবুকে সব কথা বলা সম্ভব নয়। আমাদের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কাজকর্ম করতে হবে ভাই। এ মুহূর্তে যেমন আজকে একটা মেসেজ আমি পেয়েছি, যদি আপনার এই বেতনে আপনার সংসার না চলে, আপনার যদি না হয়, আপনি চাকরি ছেড়ে দেন। এক কথাই বলে দিয়েছে, আপনি চাকরি ছেড়ে দেন, আপনার করার দরকার নাই। আপনার রাষ্ট্রকে বিপদে ফেলার জন্য আন্দোলন ডাক দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? এই কথার উত্তরটা কি দিবেন বলেন তো ভাই? তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আর যারা আন্দোলনের যে ডাক দিয়েছিলেন বা যারা অ্যারেস্ট হয়েছেন, তাদের অবশ্যই আইনগতভাবেই, কারণ একসময় তারা আইন সম্বন্ধে হয়তোবা অতটা অজ্ঞ না, ভুল করে ফেলেছে। অবশ্যই তারা তাদেরকে শুধরে নেবে, আর শুধরে নেওয়ার সুযোগও আইন তাদের দেবে বলে আমি মনে করি। আর যারা এখন পর্যন্ত নিরাপদে আছেন, রাষ্ট্রের দায়িত্বে আছেন, তারা নিরাপদে থাকুন, রাষ্ট্রের দায়িত্ব পালন করুন। এই আশা প্রত্যাশা আপনাদের প্রতি রেখেই আমি আজকের লাইভটি এখানেই শেষ করছি। অনেক রাত হয়েছে, কারণ লাইভটি করার কথা ছিল রাত 9টায়, সেই লাইভটি আমি করতে পারিনি। যে কোনো একটা দায়িত্ব ছিল, দায়িত্বের জায়গা থেকে দৌড়ঝাঁপের মধ্যে ছিলাম, ছুটে এসেছি, কারেন্ট পাইনি, বৈদ্যুতিক সমস্যা ছিল। সব মিলিয়ে আপনাদের মাঝে যে লাইভে আসতে পেরেছি, এটা আমি সৃষ্টিকর্তার কাছে এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যে মহান সৃষ্টিকর্তা আমাকে সুযোগ করে দিয়েছে আপনাদের সাথে কিছুটা কথা শেয়ার করার জন্য। তো আপনারা সকলেই লাইভটি শেয়ার করে দিবেন, শুধুমাত্র বাংলাদেশ গ্রাম পুলিশ সদস্যদের অবগতির জন্য, যাতে তারা কেউ আইনের বাইরে গিয়ে, আদালতের বাইরে গিয়ে কোনো আন্দোলনকে সমর্থন না করে বা আন্দোলনের প্রতি আকর্ষিত না হয়। রাষ্ট্রের এই ক্লান্তি লগ্নে, এই সময়ে রাষ্ট্রের পাশে থাকাটা আমাদের ইমানি দায়িত্ব। এটা রাষ্ট্রের নাগরিক হিসেবে, এর রাষ্ট্রের কর্মচারী হিসেবে তো আছেই, এবং রাষ্ট্রের নাগরিক হিসেবেও আপনার আমার অনেক দায়িত্ব আছে এই রাষ্ট্রের প্রতি। সকলকে ধন্যবাদ। অবশ্যই রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস রাখি, আস্থা রাখি, ইনশাল্লাহ। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। শ্রী মিঠুন ভাই, ওকে, সবার জন্য ভালো রইল। শুভরাত্রি। ভালোবাসার মানুষদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। সবাই নিরাপদ থাকুন, স্ত্রী সন্তান পরিবারকে নিয়ে, আপনার ইউনিয়নবাসীকে নিয়ে, ওয়ার্ডবাসীকে নিয়ে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। স্বপ্ন, আমাদের লক্ষ্য যদি ঠিক থাকে, অবশ্যই আমাদের স্বপ্ন পূরণ হবে। কারণ আমাদের লক্ষ্য অবশ্যই ঠিক আছে। আমরা আদালতের মাধ্যমে আমাদের স্বপ্নটা রাষ্ট্র পূরণ করবে, এমনটাই আশ্বস্ত বা আশা রেখে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।